দিনের মতো চলছে জাকসু নির্বাচনের ভোট গণনা। ২১ কেন্দ্রের মধ্যে এখনো বাকি কেন্দ্রীয় সংসদের ৪টির হিসেব। সন্ধ্যার মধ্যে ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের। সময়ের জিনিস সময় না হলে তো আসলে ওই আমেজটা পাওয়া যায় না। এত দীর্ঘ সময় লাগাটা আমার কাছে বিরক্তির। ঘটনাবহুল জাকসু নির্বাচনে নজিরবিহীন বিলম্বে হতাশ শিক্ষার্থী, সাংবাদিক সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সবার চোখে মুখে ক্লান্তি, চরম অব্যবস্থাপনায় ক্ষোভ। আশঙ্কাজনক হারে অর্থনৈতিক অঞ্চলে কমছে বিদেশি বিনিয়োগ। উদ্যোক্তাদের আস্থাহীনতাই কারণ, মত ব্যবসায়ীদের। বিগত সরকারের সমন্বয়হীন পরিকল্পনাকে দুষছে বিডা। চওড়া হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার। আলাদা রেল সেতু হওয়ায় যমুনা সেতু থেকে সরানো হচ্ছে পুরানো লাইন। ৬ থেকে বেড়ে ৮ মিটার হবে সড়ক। যানজট কমে স্বস্তির যাত্রার আশা। এবং দায়িত্ব নিয়ে নেপালের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা অন্তর্বর্তী সরকারের। ৬ মাসের মধ্যেই হবে ভোট গ্রহণ। দেশকে সংকট থেকে টেনে তোলার প্রতিশ্রুতি নতুন মন্ত্রিসভার। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। তৃতীয় দিনের মতো চলছে জাকসু নির্বাচনের ভোট গণনা। ২১টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ১৭টি ভোট গণনা শেষ হয়েছে। এখনও বাকি ৪টি কেন্দ্রের হিসেব। দুপুরের গণনা শেষ করে জাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রস্তুত করতে সন্ধ্যা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনার জানান, পোলিং অফিসার ও এজেন্টদের সহযোগিতায় ফলাফলের স্বচ্ছ রেকর্ড রাখা হচ্ছে। ৩৩ বছর পর অনুষ্ঠিত হওয়া নির্বাচনে পূর্ণ অভিজ্ঞতার অভাবকে ফলাফল প্রকাশে দেরি হওয়ার কারণ হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্টরা। ষোলোটা হলের পুরো রেজাল্ট গণনা করা শেষ হয়ে গেছে। আরও 5টা এখনও বাকি আছে। সেগুলিও আশা করি সামনের 2 থেকে 3 ঘন্টার মধ্যে গণনা শেষ হবে। তারপরে রেজাল্ট বা ফলাফল ঘোষণা করার জন্য আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, সেগুলি করে 7টার মধ্যে আমরা চেষ্টা করব রেজাল্ট ঘোষণা করতে। রেজাল্ট ঘোষণা করা হবে কোথায় আমরা এখনও সেই নির্ধারণ করিনি, এই বিল্ডিংয়েই করা হবে। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাকির আহমেদ, তুষার আহমেদ ইমন এবং সানবির রূপল। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। জাকসু হল সংসদ নির্বাচনের কিন্তু ৪০ ঘন্টা পার হলেও এখনও পর্যন্ত ফলাফলের যে চূড়ান্ত পর্যায় সেটিতে কিন্তু আসতে পারেনি নির্বাচন কমিশন। সবশেষ তথ্য অনুযায়ী কেন্দ্রীয় সংসদের জন্য ১৭টি হলের যে ফলাফল ঘোষণা সেটি কিন্তু এখন শেষ হয়েছে, এমনটি কিন্তু চূড়ান্তভাবে জানানো হয়েছে। ঠিক কখন নাগাদ ফলাফল হবে এমন প্রশ্নে কিন্তু নির্বাচন কমিশনার যিনি সদস্য সচিব রয়েছেন অধ্যাপক ডক্টর এ.কে.এম. রশিদুল আলম, বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টরের দায়িত্ব পালন করছেন, তিনি কিন্তু বলছেন যে দুপুর 2টা নাগাদ হয়তো এই ফলাফল গণনার যে প্রক্রিয়া অর্থাৎ ভোট গণনার যে প্রক্রিয়া সেটি শেষ হবে। এবং ফলাফল কখন হবে সেই প্রশ্নে নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান তিনি কিন্তু বলেছেন যে সন্ধ্যা 7টার দিকে তারা হয়তো ফলাফল প্রকাশ করতে পারেন। যদি একটু জানিয়ে রাখি, 21টি হলের কিন্তু হল সংসদের যে ফলাফল সেটি কিন্তু ইতিমধ্যেই গণনা শেষ হয়েছে। তবে কেন্দ্রীয় সংসদের যে হলগুলো রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় সংসদের জন্যও আবার 21টি হলের ফলাফল গণনার যে বিষয়টি রয়েছে সেটির মধ্যে 17টি শেষ হয়েছে এবং বাকি 4টি হলের ফলাফল যে বা ভোট এইটি এখন গণনা চলছে। তারা জানিয়েছেন আমাদেরকে যে হয়তো দুপুরের মধ্যে, অর্থাৎ তারা বলছেন যে দুপুর 2:30 বা 2টা নাগাদ তারা হয়তো এই ফলাফলের যে চূড়ান্ত আনুষ্ঠানিকতা সেটি তারা শেষ করতে পারবেন। পরবর্তীতে অন্যান্য কার্যক্রম শেষে সন্ধ্যা 7টায় ফলাফল প্রকাশের আশা তারা কিন্তু এখনও করছেন। যদি বলতে যাই, 11 সেপ্টেম্বর ভোট গ্রহণের পর থেকে ছাত্র দলের বর্জন এবং বিএনপিপন্থী যে শিক্ষকরা রয়েছেন তাদের বর্জন সহ নির্বাচন কমিশনের একজন সদস্য তার পদত্যাগ সহ নানা ধরনের নাটকীয়তায় কিন্তু জাকসু নির্বাচনের যে ভোট গ্রহণের পর ভোট গণনা সেই প্রক্রিয়াটি কিন্তু ক্রমান্বয়ে দীর্ঘায়িত হয় এবং সবশেষ গতরাতে ফলাফল প্রকাশের কথা থাকলেও এখনও পর্যন্ত কিন্তু সেই প্রক্রিয়ার কাছাকাছিও যেতে পারেনি নির্বাচন কমিশন। তবে তারা বলছেন যে হয়তো দুপুরের মধ্যে তারা
তারা সেই প্রক্রিয়াটি শেষ করবেন, এমনটি কিন্তু তারা আশা প্রকাশ করছেন। আমাদের অন্য সহকর্মীরাও কিন্তু এই নির্বাচনের তথ্য সংগ্রহ করছেন। চলে যেতে চাই সহকর্মী তুষার আহমেদ ইমনের কাছে। দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনও প্রকাশ করা হয়নি জাকসু নির্বাচনের ফলাফল। জাকসু কমিশন কার্যালয়ে কিন্তু শিক্ষার্থী, প্রার্থী, শিক্ষক থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলেই অপেক্ষা করছেন। তাদের দীর্ঘ অপেক্ষা যেন শেষ হচ্ছে না। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, প্রার্থীদের সাথে কথা বলেছি। তারা বলছিলেন যে ওএমআর পদ্ধতি বাতিল করার কারণে এবং ম্যানুয়ালি ভোট গণনার কারণে আসলে এত দীর্ঘ সময় লাগছে, যে কারণে তাদেরকে অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেকে কিন্তু অসুস্থও হয়ে পড়ছেন। এবং বলে রাখি যে প্রথমে কিন্তু যখন ভোট গণনা শুরু হয়েছিল তখন মাত্র 4টি টেবিলে ভোট গণনার কাজ শুরু হয়, পরে 8টি এবং এখনো পর্যন্ত মোট 12টি টেবিলে ভোট গণনা চলছে। এবং এর আগে কিন্তু গতকাল রাতে অব্যবস্থাপনার কথা উল্লেখ করে এবং ব্যর্থতার দায় নিয়ে একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করছেন। তবে এখনো পর্যন্ত এখানে প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রধান নির্বাচন কমিশনার আছেন। তারা নিয়মিতই তদারকি করছেন নির্বাচনী ফলাফলের বিষয়টি এবং ভোট গণনার বিষয়টি। কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার এবং প্রক্টর কথা বলেছেন। নির্বাচন কমিশনার এবং প্রক্টর অধ্যাপক ডক্টর এ.কে.এম. রাশিদুল আলম তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে বেলা 2টার দিকে ভোট গণনার কার্যক্রম শেষ হতে পারে এবং ফলাফল প্রস্তুত করা হতে পারে। তবে জানিয়েছেন যে ফলাফল প্রস্তুত করার পরেও বেশ কিছু সময় লাগবে ফলাফল প্রস্তুত হতে। এবং প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলেছেন যে বেলা 2টার দিকেও ভোট গণনার কার্যক্রম শেষ হলেও কিন্তু বেলা 2টার দিকে ফলাফল সন্ধ্যা 7টায় ফলাফল প্রকাশ করা হবে। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন চলে যাচ্ছি সহকর্মী সারমিন রূপলের কাছে। আমার দুই সহকর্মী এর মধ্যে জাকসু নির্বাচনের সিনেট ভবন থেকে যে ফলাফলের মূল আদ্যপান্ত জানিয়েছেন। আমি বলতে চাই যে ক্যাম্পাসে এই মুহূর্তে বেশ নীরব একটি অবস্থা লক্ষ্য করা যাচ্ছে এবং সবগুলো ছাত্র শিক্ষার্থী যারা আছেন তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সিনেট ভবনের দিকেই চেয়ে আছেন। এবং পুরো ক্যাম্পাস জুড়ে অন্যান্য যে হলগুলো আছে সেই হলগুলোর একদম স্বাভাবিক নীরব একটি অবস্থার মধ্যে আছে এবং সবগুলো প্রধান ফটক বন্ধ করা আছে এবং সেখানে নিরাপত্তা বাহিনী তারা দায়িত্ব পালন করছেন। এবং এই মুহূর্তে আসলে যেহেতু ভোট গণনার প্রায় 3 দিনের মতো অতিবাহিত হয়েছে এবং তিন দিনের পরেও যে ফল প্রকাশ করেনি তাই অনেকেই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এবং প্রত্যেকটি গেটে এবং গতকালকেও যে বাইরে কিছু লোক উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে দেখা গেছে, আজকে কিন্তু সেরকমটি নেই। এবং আজকে দেখা গেছে যে মনে হচ্ছে যে আগ্রহের অনেকটা ভাটা পড়েছে এবং আজকে সন্ধ্যা নাগাদ ফলাফল প্রকাশ হতে পারে এবং যদি দুপুর বা বিকালের নাগাদ পুরো হল সংসদ এবং কেন্দ্রের গণনা শেষ হয় তাহলেই এই ফলাফল ঘোষণা করা হবে। এর মধ্যে নানান রকমের গল্প তৈরি হয়েছে, নানান রকমের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে, নানান রকমের ঘটনা প্রবাহর মধ্য থেকেই এই 33 বছরের জাকসু নির্বাচন শেষ হয়েছে। এবং সেই শেষের এখন এই মুহূর্তে শুধুমাত্র ফলাফল ঘোষণার পালা এবং ফলাফল ঘোষণার মধ্য থেকেই জাকসুর কে হবে পরবর্তী কাণ্ডারি এবং তাদের হাতেই নেতৃত্ব অর্পণ করা হবে। এবং তারপরে আসলে কি পরিস্থিতি হবে বা কোন অবস্থার মধ্যে থেকে এই জাকসুর নেতৃবৃন্দ তার শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য বজায় রাখা এবং শিক্ষার পরিবেশ বজায় রাখা সেটিতে কাজ করবে, সেটি এখন দেখার বিষয়। তবে এরই মধ্যে সেটিতে কিছুটা ফাটা পড়েছে সেটি বলাই যায়, কারণ এর মধ্যে বিএনপি সহ 5টি প্যানেল এবং 5 জন স্বতন্ত্র প্রার্থী তারা কিন্তু ভোট বর্জন করেছে। তো এই ছিল এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে সবশেষ তথ্য। জাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জাকসু নির্বাচনের ভোট গণনায় নজিরবিহীন বিলম্বে হতাশ শিক্ষার্থীরা। দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবার চোখে মুখে ক্লান্তির ছাপ। ভোট গণনার চরম অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী সহ দায়িত্বরতরা। বিস্তারিত জানাচ্ছেন স্বপন আহমেদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় হযবরল অবস্থা। অস্বাভাবিক বিলম্বে 33 বছরের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।
অপেক্ষার সঙ্গী হয়েছেন গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। জাকসুর মতো দেশের যে কোনো ঘটনায় ছুটে যান সংবাদকর্মী, পুলিশ, র্যাব ও আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার ভোট গ্রহণের শুরু থেকে এখন পর্যন্ত তথ্য সংগ্রহে কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা। চরম অব্যবস্থাপনার সত্ত্বেও পিছপা হয়নি কেউ। জাকসু ও হল সংসদ নির্বাচনের তৃতীয় দিনে পড়েছে ভোট গণনার কার্যক্রম। এখনো ফলাফল প্রকাশ করতে পারেননি নির্বাচন কমিশন। ফলাফল সহ প্রতি মুহূর্তের নানা খবরাখবর জানাতে গণনা কক্ষের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন সংবাদকর্মীরা। ফলাফল প্রকাশে বিলম্ব হয় ক্ষোভ ও আক্ষেপের সুর তাদের কণ্ঠেও। এত লম্বা সময় এবং এত অল্প ভোট, মানে যেটা একটা বলা যায় খুবই সংখ্যাটা অল্প, সেইটা আসলে এত দীর্ঘ সময় লাগাটা আমার কাছে বিরক্তির। আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের সংবাদকর্মীরা তো আছেনই, হ্যাঁ, কিন্তু যারা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরও অনেকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছেন। তারা আসলে জানতেন না যে এত সময় এখানে থাকতে হবে। শারীরিক সক্ষমতা, মানসিক সেই মানসিকভাবে নেয়ার একটা বিষয়, এবং সব শেষে মিলিয়ে হচ্ছে আসলে কাজের প্রতি একাগ্রতা। তেমনই শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে একই অবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও। দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর ক্লান্তির ছাপ তাদের চোখে মুখে। 25-এ এসেও যদি আমরা অ্যানালগ পদ্ধতিতে ভোট গ্রহণ করি, এটা কিন্তু আমাদের জন্য একটা ব্যর্থতা। সময়ের জিনিস সময় না হলে তো আসলে ওই আমেজটা পাওয়া যায় না। আমরা এত দীর্ঘ সময় চাচ্ছি না, আমাদের যে একটা আকাঙ্ক্ষা ছিল, আমাদের একটা উৎসব করার ইচ্ছে ছিল, সেই ইচ্ছে ইতিমধ্যে মরে গেছে। একই অবস্থা ভোট গণনার কাজে সংশ্লিষ্টদেরও। একদিকে হাতে ভোট গণনা, অপরদিকে লোকবল কম থাকায় বিশ্রামহীনভাবে চলছে কাজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্বপন আহমেদ, সময় সংবাদ। ডাকসু নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। পত্র জমা দিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে নানা কারণে আর এই নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নন এমন প্রার্থীদের আজ মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করার দিন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন তাদের আজ মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য যে আবেদন করার সেই সময়টি শেষ হচ্ছে বিকেল 5টায়। এখন পর্যন্ত সকাল থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন একজন নারী প্রার্থী। তিনি রাকসু থেকে মহিলা বিষয়ক সম্পাদক পদে নির্বাচনের জন্য অংশ নিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে চান এবং আবেদন করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে যে বিকেল 5টা পর্যন্ত এই মনোনয়নপত্র যে প্রত্যাহার সেটি করা যাবে এবং প্রার্থীকে সেক্ষেত্রে সশরীরে এসে আবেদনপত্র জমা দিতে হবে। এবং নির্বাচন কমিশন বলছেন যে আজকে মনোনয়নপত্র প্রত্যাহারের এই কার্যক্রম শেষে আগামীকাল তারা চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেটি প্রকাশ করবেন এবং প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই শুরু হবে নির্বাচনী প্রচারণা। এবং এই নির্বাচন ঘিরে যে ক্যাম্পাসে সর্বত্র নির্বাচনী যে আমেজ সেটি রয়েছে। এবং আমরা যেটি দেখছি যে এখানকার শিক্ষার্থীরা ছোট ছোট ঘরনায় গোল হয়ে নির্বাচন নিয়ে আলাপ করছেন এবং অন্যদিকে প্রার্থীরাও জোট গঠন করছেন। এখন পর্যন্ত 9টি প্যানেল ঘোষিত হয়েছে, এর মধ্যে ছাত্র শিবির এবং ছাত্রদল তারা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। অন্যদিকে নির্বাচন কমিশন বলছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি সেটি তারা সম্পন্ন করছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সময় সংবাদে আরও থাকছে। ময়মনসিংহের ভালুকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 2। নেত্রকোনায় স্পিডবোট ডুবির 17 ঘন্টায় উদ্ধার হয়নি নিখোঁজ 4 শিশু। জন আকাঙ্ক্ষা পূরণের বিষয়ে অন্তর্বর্তী সরকারের তৎপরতায় মানুষের সন্তুষ্টি নিয়ে জরিপ চালিয়ে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। 12 জেলার ওপর জরিপে উঠে আসে 2.5% মানুষ সরকারের আকাঙ্ক্ষা পূরণে সন্তুষ্ট। শনিবার গুলশানের একটি হোটেলে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক গোল টেবিল আলোচনায় এই জরিপে ফলাফল জানানো হয়। জরিপ অনুযায়ী 54% মানুষ মনে করেন জন আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান মাঝামাঝি। রাজনৈতিক দলগুলোর সংস্কারের ভাবনায় 96% মানুষ দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং 94% মানুষ চান দলগুলোর অর্থ ও জবাবদিহিতা তৈরি করুক। এছাড়া 19% মানুষ সংস্কারকে প্রাধান্য দিলেও 24% মানুষ চান নির্বাচন। ব্যাপক পরিকল্পনার পরও দেশের অর্থনৈতিক অঞ্চলে আশঙ্কাজনক হারে কমছে বিদেশি বিনিয়োগ, বিপরীতে বাড়ছে বিনিয়োগ তুলে নেয়ার প্রবণতা। এমন চিত্র বাংলাদেশ ব্যাংকের তথ্যে। একে গ্যাস, বিদ্যুৎ সহ ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে না পারার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। কারণ হিসেবে শেখ হাসিনা সরকারের সমন্বয়হীন বিনিয়োগ পরিকল্পনাকে দায়ী করছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান।
MS আরেফিনের রিপোর্ট। লাখ লাখ মানুষের কর্মসংস্থান আর বিদেশি বিনিয়োগ টানতে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার যে মহাকর্মযজ্ঞ হাতে নিয়েছিল শেখ হাসিনা সরকার, অর্থনীতিতে তা তেমন ইতিবাচক ভূমিকা রাখতে পারছে না। এমনই চিত্র মিলেছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে। গেল মার্চ প্রান্তিকে অর্থনৈতিক অঞ্চলে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ FDI এসেছে $1 লাখ। গেল বছরের অক্টোবর ডিসেম্বরের তুলনায় যা 93.46% কম। বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল গত অর্থ বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকেও 83.11% কমেছে FDI। বিপরীতে বেড়েছে বিনিয়োগ তুলে নেয়ার প্রবণতা। রাস্তাঘাট, এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, গ্যাস ইনফ্রাস্ট্রাকচার কিংবা ইলেকট্রিসিটি ইনফ্রাস্ট্রাকচার, এই জিনিসগুলোর সম্প্রসারণটা এখনও আসলে সব জায়গায় হয়নি। তো এখনও সাইন আপ করলে ধরেন কিছুদিন পরে হবে, এরকম একটা ব্যাপারে, এরকম একটা স্টেটাসে আমরা আছি। এই অবস্থায় বিদেশি বিনিয়োগ আনতে দেশি উদ্যোক্তাদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। ঋণ প্রবাহ যদি দেখেন, এটা কিন্তু প্রবৃদ্ধি যেটা, এটা কিন্তু বিগত বোধহয় 20-22 বছরের মধ্যে সবচেয়ে কম। বেসরকারি খাতে ঋণের কোনো চাহিদাই নেই যাদের খুব একটা, কারণ তারা বিনিয়োগ করতে বা কাঁচামাল ব্যবহার করতে, উৎপাদন বৃদ্ধি করতে তাদের যে পরিবেশ দরকার সেই পরিবেশটা তারা পাচ্ছে না। সরকারি বেসরকারি সব বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সুযোগ সুবিধা আরও বাড়াতে হবে এবং প্রয়োজনে প্রাইভেট সেক্টরের যে পার্টিসিপেশন এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তো সেটা আর একটু এনকারেজ করতে হবে। আস্থা অর্জনের পথেই হাঁটছে সরকার, তাই 100 অর্থনৈতিক অঞ্চল থেকে সরে 5টিকে বিনিয়োগ বান্ধব করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তবে তা সময় সাপেক্ষ বলে জানান বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান। অর্থনৈতিক অঞ্চল নিয়ে আমরা অনেক বড় বড় কথা বলেছি অনেক বছর ধরে। সরকারের তো একটা ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটির বাইরে আপনি যদি একটা আরও বড় কোনো প্রজেক্ট হাতে নিয়ে নেন যেটা আপনি এক্সিকিউট করতে পারবেন না, তখন ওই প্রজেক্টটার টাইম লাইন ড্র্যাগ করতে থাকে, তাহলে আর আপনি অর্থনৈতিক অঞ্চলে কীভাবে ইনভেস্টমেন্ট দেখবেন। সো আই থিঙ্ক দের ইজ আ লং ওয়ে টু গো ফর আস। বাংলাদেশ ব্যাংকের তথ্য শুধু অর্থনৈতিক অঞ্চল নয়, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডেও গেল মার্চ প্রান্তিকে বিদেশি বিনিয়োগ কমেছে 19.59%। বিপরীতে পরিকল্পিত অঞ্চলের বাইরে বাড়ছে FDI। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নেত্রকোনায় স্পিডবোট ডুবি 17 ঘন্টা পেরিয়ে গেলেও নিখোঁজ 4 শিশুর মধ্যে এখনও কাউকে উদ্ধার করা যায়নি। তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকাল থেকে খালিয়াজুরির 5 হাট এলাকায় ধনু নদীর বিভিন্ন পয়েন্টে উদ্ধার অভিযান চালানো হয়, তবে এখনও কাউকে না পাওয়ায় হতাশ স্বজনরা। পরিবারে বইছে শোক। এর আগে শুক্রবার বিকেলে স্পিডবোটে করে কিশোরগঞ্জের ইটনার মৃগা এলাকায় বিয়েতে যাচ্ছিলেন কয়েকজন। পথে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লাগে স্পিডবোটের। এ সময় নৌকার মাঝি এবং স্পিডবোট চালকের ধস্তাধস্তিতে 4 শিশু পানিতে পড়ে নিখোঁজ হয়। বিস্তারিত জানাতে নেত্রকোনার 5 হাট এলাকায় আছেন সহকর্মী আলপনা বেগম, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি যদি আপনাদেরকে জানাই যে এই নেত্রকোনা জেলার যে খালিয়াজুরি উপজেলার গাজীপুর ইউনিয়ন, সেটি একদম সীমান্ত ইউনিয়ন এবং এই ইউনিয়নের যে 5 হাট গ্রাম, সেই 5 হাট গ্রামের বয়রা এলাকার নবাব মিয়ার ছেলে রানা মিয়া বিয়ে উপলক্ষে গতকাল শুক্রবার তার বাড়িতে লোকজন আসে এবং তাদের হচ্ছে ইটনা থানায়, কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা গ্রামে বিয়ে করছিলেন তিনি। তো এই উপলক্ষে গতকালকে স্পিডবোট করে যে বরযাত্রী যাওয়ার আগে স্বজনরা এবং যে রানার যে বোন শিরিন আক্তার সে সহ বেশ কয়েকজন এই স্পিডবোটে করে একটু ঘুরতে বের হয় ধনু নদীতে। তো সেখান থেকে যাওয়ার সময় এই নৌকা ভীম জাল দিয়ে যে মাছ ধরে, সেই মাছ ধরার নৌকার সাথে ওই স্পিডবোটটি ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার সাথে সাথে ওই স্পিডবোট উঠে যায় নৌকার উপরে এবং এই যে নৌকা যে মাছ ধরার যে নৌকা ছিল, সেই নৌকার যারা ছিলেন দুজন, তারা লাফালাফি করে ওই স্পিডবোটে উঠে পড়েন। তো এই উঠতে গিয়ে যখন এই যে ধস্তাধস্তি শুরু হয় চালককে ধরার জন্য, যেটি যারা বলেছেন স্থানীয়রা, যে তখন নাকি স্পিডবোটটি ডুবে যায়। আর স্পিডবোটটি ডুবে যাওয়ার ফলে যে স্পিডবোটে থাকা 3 জন সাঁতরে পারে উঠতে পারলেও 4 জন উঠতে পারেননি। যে রানার যে বরের যে বোন শিরিন আক্তার সে সহ আরো 3 জন শিশু তারা নিখোঁজ রয়েছেন। মোট 4 জন নিখোঁজ রয়েছেন এবং এই রুজিনা আক্তার নাম এবং জহিরুল ইসলাম এবং আরেকজন ষাটর্ধ, তার 3 জন তীরে উঠতে পেরেছেন এবং তীরে ওঠার পর ওখান থেকে ইটনা হাসপাতালে রুজিনা আক্তারকে নিয়ে যাওয়া হয়। তিনি এবং তারা 3 জন এখন সুস্থ আছেন। আর যে 4 জন নিখোঁজ রয়েছে তাদের জন্য এই ময়মনসিংহ থেকে আসা
ডুবুরি দল আজকে সকাল থেকে উদ্ধার তৎপরতা চালিয়েছে। তো নেত্রকোনা জেলার যে খালিয়াজুড়ি হাওর অঞ্চল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নেত্র। ময়মনসিংহে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 2 জনের। এ সময় আহত হয়েছেন অন্তত 10 জন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সংস্কার কাজ চলায় সকালে উল্টো পথ দিয়ে ঢাকা যাচ্ছিল শ্যামল বাংলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস। পথে ভালুকার ভরাডোবা এলাকায় বিপরীত দিক থেকে আসা আয়ান পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান 2 জন। আহত হন অন্তত 10 যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে ও আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বাস দুটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। সময় সংবাদে আরও থাকছে। এশিয়া কাপে রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ে আত্মবিশ্বাসী টাইগার্স, লঙ্কানদের হারিয়ে সুপার 4-এর পথে এগিয়ে যাওয়াই লক্ষ্য। স্বস্তির যাত্রার অপেক্ষায় উত্তরবঙ্গবাসী। যমুনা নদীর ওপর আলাদা রেল সেতু হওয়ায় অপেক্ষার অবসান হতে যাচ্ছে। পুরানো লাইন সরিয়ে সম্প্রসারণ করা হবে সেতুর সড়ক পথ। এতে প্রস্থ 6.3 মিটার থেকে বেড়ে হবে 8 মিটার। ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে পরামর্শক। কাজ শুরু হবে শিগগিরই। যমুনা সেতু ঘুরে এসে মনির হোসেনের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন শাহজাহান খান এবং নুরুল ইসলাম। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক এই লাইনেই চলাচল করত উত্তরবঙ্গগামী ট্রেন, কিন্তু ঠিক পাশেই যমুনা রেল সেতু হওয়ার পর এখন অকেজো এই লাইন। আর এতে এই অংশকে কাজে লাগিয়ে যমুনা সেতুর সড়ক পথ সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেয় সেতু কর্তৃপক্ষ। আর এতে এই 6.3 মিটারের এই সড়ক পথ হবে প্রায় 8 মিটারের। ফলে এই অংশের যে যানবাহনগুলো আছে সেগুলো নির্বিঘ্নেই চলাচল করতে পারবে বলে আশা করা যাচ্ছে। সেতুর এই প্রস্থতা নিয়ে যে প্রত্যাশা, সেটির গুরুত্ব বুঝতে হলে ফিরে যেতে হবে উত্তরবঙ্গবাসীর স্বপ্ন পূরণে। যমুনা সেতুর ওপর এই 4 লেনের সেতু চালু হয় 1998 সালে। সড়ক সেতু চালুর শুরুতে রেল চলাচলের ব্যবস্থা না থাকলেও পরবর্তীতে চাহিদার আলোকে নকশা বদলে সেতুর একপাশেই বসানো হয় রেল লাইন। এতে সংকুচিত হয়ে যায় সড়ক পথ। তবে সে সময় সড়কের পাশাপাশি উপকৃত হন রেলপথের যাত্রীরাও। পরের 2 দশকে সড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। ফলে সেতুর দুপাশেই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট আর ভোগান্তি। ঈদের সময় এই দুর্ভোগ হয় অসহনীয়। শুধু যানজটই নয়, প্রস্থতা কম থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনাও। সম্প্রতি এই রেললাইন অপসারণের মাধ্যমে এ পথের যাত্রীদের মাঝে মিলছে স্বস্তির যাত্রার ইঙ্গিত। এখান থেকে যখন 2টা গাড়ি ক্রস করি, পাশাপাশি ওভারটেক করি, তখন শান্তিম জায়গা থেকে একদম সামান্য, মানে যদি এদিকে তো এদিকে হয় শেষ। যখন এটা একটু চওড়া হবে, বড় হবে, তখন ইজিলি পাস হতে পারবে। রেল লাইন সরাচ্ছে, এই কারণে যদি আমাদের বড় হয় তাহলে আমাদের গাড়ি ঘোড়া দুপাকে সামান সমান একটু সোজা হবে, ভালো হবে। সেতু বিভাগ বলছে প্রতিদিন গড়ে যমুনা সেতুতে যাতায়াত করে 20 থেকে 22 হাজার গাড়ি। আর বর্তমানে সেতু আন্তর্জাতিক মানের না হওয়ায় চাপ সামলাতে হিমশিম খেতে হয়। তাই রেল লাইন সরিয়ে সড়ক সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে এতে প্রশ্ন ওঠে সেতুর সক্ষমতা নিয়ে। যদিও সেতু বিভাগের প্রধান প্রকৌশলী বলছেন অবকাঠামোগত দিক থেকে ফিট আছে যমুনা সেতু। আর সেতু সংস্কারে ট্রাফিক ম্যানেজমেন্টকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই কর্মকর্তা। এতে নিশ্চিতভাবেই যান চলাচলে আরও গতিশীলতা আসবে এবং পাশাপাশি যখন যানবাহনের চাপ থাকে ওই সময় আমাদের ট্রাফিক ব্যবস্থাপনাটা আরও সহজতর হবে। ট্রাফিক দিক থেকে স্ট্রাকচারালি ফিট আছে। এর বিয়ারিংগুলো একটু পুরানো হয়ে গেছিলো বা কিছু ড্যামেজ হয়েছিল, আমরা সেটা রিপ্লেসমেন্ট করার জন্য টেন্ডার করে কন্ট্রাক্টর নিয়োগ করছি। যমুনা সেতুর সড়কপথ সম্প্রসারণে ইতোমধ্যে কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে বলে জানান সেতু বিভাগের সচিব। বলেন তাদের পরামর্শ অনুযায়ী করা হবে সেতুর সড়ক প্রশস্তের কাজ। সব প্রক্রিয়া শেষ করে দ্রুতই এই কাজ সম্পন্ন করতে চায় সেতু কর্তৃপক্ষ। আমাদের ভেন্ডর ও কনসালটেন্ট চূড়ান্ত হয়েছে, ওনারা যেভাবে পরামর্শ দেবেন সেভাবে আমরা এটাকে মূল সেতুর সাথে সংযোগ করে প্রশস্ততাটা বাড়িয়ে স্ট্যান্ডার্ড 4 লেন যাকে আমরা বলি সেটা আমরা করব। যেহেতু জিনিসটা একটু কারিগরি বিষয়, টেকনিক্যাল, আমাদের থাকবে যথাসম্ভব কম সময়ের মধ্যে যদি আমরা পাই তাহলে কাজটা করতে আমরা এগিয়ে যেতে পারবো। বাট তাড়াহুড়ো করে যাতে ওর কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে না হয় সেটা আমাদের বিবেচনা। প্রতিনিয়ত যে পরিমাণ চাপ বাড়ছে যমুনা সেতুতে, সেক্ষেত্রে আগামী 10-15 বছরের মধ্যে বিকল্প সেতুর প্রয়োজন পড়বে বলে জানান সংশ্লিষ্টরা।
যমুনা সেতু থেকে মনির হোসাইন, সময় সংবাদ। নিরাপত্তা টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়িয়ে 64 নটিক্যাল মাইল জলসীমায় জলদস্যুতা শূন্যের কোটায় নামিয়ে এনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে বহির্নোঙরের বিশাল একটি অংশ। অবশ্য আন্তর্জাতিক সংস্থার রিক্যাপ চলতি বছর 2টি অঘটনের তথ্য দিলেও অনুসন্ধান শেষে তার কোনো সত্যতা পায়নি বলে দাবি বন্দরের। শাখার টিভির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর ভবনে বসেই বহির্নোঙরের আলফা, ব্রেভো এবং চার্লি অ্যাঙ্কের যে অবস্থানরত পণ্য বোঝাই মার্চেন্ট শিপ কর্ণফুলী নদীর মোহনা হয়ে বন্দর চ্যানেল এবং আশপাশের নৌ অঞ্চলের মাছ ধরার নৌকা থাকছে নজরদারির মধ্যে। মূলত মার্চেন্ট শিপ থেকে রশি কিংবা ছোটখাটো পণ্য চুরির চেষ্টার অভিযোগ থাকায় এই আধুনিক নজরদারির ব্যবস্থা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। যে সমস্ত ক্ষেত্রে আমাদের সন্দেহ হয় আমরা আইন প্রয়োগকারী সংস্থা অর্থাৎ বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী অথবা পুলিশ আমরা যোগাযোগ করে আমরা আইন প্রয়োগ করার ব্যবস্থা করি। চট্টগ্রাম বন্দরের জলসীমা একদিকে মিরেশ্বরায়, অন্যদিকে মাতার বাড়ি, আর তা পৌঁছেছে 64 নটিক্যাল মাইলে। বিশাল এই জলসীমায় 4000-এর বেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা সত্যি দুরূহ। রিক্যাপের তথ্য অনুযায়ী চলতি বছর এশিয়ার বিভিন্ন নৌ অঞ্চলে 95টি দস্যুতার মধ্যে বাংলাদেশের জলসীমায় 2টি মার্চেন্ট শিপে অঘটনের চেষ্টা হয়েছে। বন্দরের দাবি, অঘটনের অভিযোগ ওঠার পরপরই বন্দরের নিরাপত্তা বিভাগ অনুসন্ধানে নেমে তার কোনো সত্যতা পায়নি। আমাদের গত বছর যদি চিন্তা করেন কোনো রকম কোনো ইনসিডেন্ট নাই এখানে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কিংবা জাহাজের কোনো সংশ্লিষ্টতা নাই। 2010 সাল থেকে পরপর 3 বছর মার্চেন্ট শিপে দস্যুতা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরকে এক প্রকার কালো তালিকাভুক্ত করেছিল রিক্যাপ। পরবর্তী বছরগুলিতে পরিস্থিতির উন্নতি হলে সেই তালিকা তুলে নেওয়া হয়। বাংলাদেশকে সেফ পোর্ট এবং সিকিউর পোর্ট হিসেবে আন্তর্জাতিক মণ্ডলে আমাদের ইমেজ বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেক সময় মার্চেন্ট শিপ থেকে ভুল ফোন কল যাওয়ার অভিযোগও রয়েছে। এক্ষেত্রে বন্দরকে আরও বেশি সতর্ক হওয়ার তাগিদ এই সাবেক মেরিনারের। ওরা যখন দেখবে যে এগুলি নাই তখন ওরা নির্দ্বিধায় ট্রেড উইল ইনক্রিজ এবং ওদের জাহাজকে এখানে পাঠাবে। পণ্য নিয়ে আসা মার্চেন্ট শিপগুলিতে দস্যুতার ঘটনা ঘটলে যেমন বহির্বিশ্বের সমুদ্র পরিবহন বাণিজ্যে বন্দরের সুনাম ক্ষুণ্ণ হয়, সে সাথে ঝুঁকি বিবেচনায় জাহাজ ভাড়াও বাড়িয়ে দেয় জাহাজ মালিক, মেইনলাইন অপারেটর প্রতিষ্ঠানগুলো। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 59, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 67। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 53, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 80। রাজশাহী বিভাগে বায়ুমান 95, যা সন্তোষজনক, আর্দ্রতা 68। সিলেট বিভাগে বায়ুর মান 28, এটি ভালো, বাতাসের আর্দ্রতা 77। খুলনা বিভাগের বায়ুমান 58, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 69। বরিশাল বিভাগে বায়ুর মান 58, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 75। রংপুর বিভাগের বায়ুমান 87, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 69। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 77, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 66। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 28, আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 95। দেশের বাইরের খবর। দায়িত্ব নিয়েই নেপালে সাধারণ নির্বাচনের ঘোষণা দিলেন অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি। প্রেসিডেন্টের বাসভবনে শপথ নিয়ে নতুন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেন। বর্তমান সংসদ ভেঙে দিয়ে বলেন 2026 সালের 5ই মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন। একই সঙ্গে দুর্নীতি বিরোধী বিক্ষোভের পর দেশকে সংকট থেকে টেনে তোলার প্রতিশ্রুতি দিয়েছে গঠিত অন্তর্বর্তী মন্ত্রিসভা। জেনজিদের দুর্নীতি বিরোধী আন্দোলনের চাপ সামলাতে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল, সেনাপ্রধান ও আন্দোলনকারীদের সম্মতিতে নির্বাচিত হন তিনি। শুক্রবার স্থানীয় সময় রাতে শপথ নেন 73 বছর বয়সী কার্কি। এর মাধ্যমে প্রথমবারের মতো নারী নেতৃত্বে অন্তর্বর্তী সরকার পেল নেপাল। শপথের পর রাতেই প্রথম মন্ত্রিসভা বৈঠকে সংসদ ভেঙে দেওয়ার
হওয়ার সিদ্ধান্ত হয় এবং 2026 সালের 5 মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। আন্দোলনকারীদের সততা ও বিশ্বাসযোগ্যতার প্রতীক হিসেবে উঠে এসেছেন সুশীলা কার্কি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার নেতৃত্বেই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে। যদিও নেপাল বার অ্যাসোসিয়েশন সংসদ ভাঙাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। আমরা চাই এই সরকার সঠিকভাবে নির্বাচন আয়োজন করুক। অনেক রক্ত ঝরেছে, অনেক মানুষ প্রাণ দিয়েছে, এখন অন্তত শান্তি আর স্থিতিশীলতা ফিরুক। ভারত সহ আঞ্চলিক শক্তিগুলো নেপালের এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়ে বলেছেন, প্রতিবেশী দেশ হিসেবে নেপালের শান্তি ও সমৃদ্ধির পাশে থাকবে ভারত। এদিকে নেপালের হোটেল শিল্প ইতোমধ্যেই আন্দোলনে 2500 কোটি রুপি ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ী মহল। এর মধ্যেই নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান। নাদিম মারজান, সময় সংবাদ। রাশিয়ার পূর্ব উপকূলে 7.4 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। এ ঘটনায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। জার্মানি ভূতত্ত্ব গবেষণা কেন্দ্র বলছে, রাশিয়ার কামচাটকা উপদ্বীপে এ কম্পন অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি, তবে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে গত জুলাইয়ে একই অঞ্চলে 8.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার প্রভাবে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়। ভারতের কর্ণাটকে গণেশ বিসর্জনের সময় ট্রাকের ধাক্কায় অন্তত 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 20 জন। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, স্থানীয় সময় শুক্রবার রাতে গণেশ চতুর্থী উদযাপন শেষে বিসর্জন দেওয়ার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে উঠে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আরও কয়েকজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় শোক জানিয়েছে স্থানীয় প্রশাসন। মার্কিন রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন টাইলার রবিনসনকে গ্রেফতার করা হয়েছে। উইটা অঙ্গরাজ্যের গভর্নর সেন্সার কক্স জানিয়েছেন, 2 দিন ব্যাপী তল্লাশির পর বৃহস্পতিবার রাতে 22 বছর বয়সী এই যুবককে গ্রেফতার করা হয়েছে। এফবিআই এবং গভর্নর কক্স জানান, সন্দেহভাজন রবিনসন স্থানীয় বাসিন্দা হলেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না। পরিবার ও বন্ধুরা জানান, তিনি সাম্প্রতিক সময়ে রাজনৈতিকভাবে চরমপন্থী হয়ে উঠেছিলেন এবং কার্ককে ঘৃণা করে মন্তব্য করতেন। এক আত্মীয়ের স্বীকারোক্তি থেকে সূত্র ধরে শেষ পর্যন্ত তার অবস্থান চিহ্নিত করে এফবিআই। এ ঘটনাকে জঘন্য হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। খেলার খবর। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে লিটন কুমার দাসের দল। বাইরের সমালোচনায় কান না দিয়ে সাম্প্রতিক পরিসংখ্যানে আত্মবিশ্বাসী পেসার তানজিম সাকিব। এদিকে বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে শ্রীলঙ্কাও। আবু জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8:30টায়। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুন জানাচ্ছেন বিস্তারিত। এশিয়া কাপের শুরু থেকেই বাংলাদেশকে খাটো করে নানান মন্তব্য করে আসছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। যদিও নিজেদের কাজটা ঠিকই করে যাচ্ছে লিটন কুমার দাসের দল। সাম্প্রতিক সময়ের ফর্ম ধরে রেখে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে জয় দিয়ে শুরু। তবে হংকংয়ের বিপক্ষে খেলার ধরন নিয়ে উঠেছে প্রশ্ন। মাঠের বাইরের এত সমালোচনা দলের ওপর প্রভাব ফেলছে কিনা সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় তানজিম সাকিবকে। আপনি কারো মুখ আটকাতে পারবেন না। আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমরা এখানে একটা টার্গেট নিয়ে আসছি, আমরা আমাদের বেস্টে খেলবো। এখন আমাদেরকে বড় টিম বলো ছোট টিম বলো, এটা আসলে দেখার কোনো টাইমই নেই। দল অবশ্য ফুরফুরে মেজাজেই আছে। 2 ম্যাচের মাঝে একদিনের বিরতি টিম হোটেলেই কাটিয়েছে টিম টাইগার্স। মাঝে কেবল জুমার নামাজ আদায়ে মসজিদে যান ক্রিকেটাররা।
শ্রীলঙ্কা ম্যাচের আগে সাকিব আস্থা রাখতে চাইছেন সাম্প্রতিক পরিসংখ্যানে। এই ফরম্যাটের শেষ 6 দেখায় লাল সবুজের জয়ের পাল্লাটাই ভারী। শ্রীলঙ্কার এগেনস্টে আমরা একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবো। ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা জিতছি, ইভেন লাস্ট সিরিজেও আমরা জিতছি তাদের সাথে। সো এটা আমাদেরকে একটা এক্সট্রা বুস্ট আপ দিবে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে শ্রীলঙ্কা। ইউএইতে শুভ সূচনার আশায় আসালঙ্কার দল। আসলে দৌড়টা ভক্তদের মাঝেই আছে। খেলোয়াড় হিসেবে আমরা একটা চ্যালেঞ্জিং লড়াই করি। এই যা আমরা একটা ভালো ম্যাচ উপহার দিতে চাই। বাংলাদেশ বা অন্য দলের সঙ্গেও একইভাবে চাইতাম। 2018 নিদাহাস ট্রফির পর থেকেই বাংলাদেশ শ্রীলঙ্কা রাইভালরি পেয়েছে ভিন্ন মাত্রা। নাগিন ড্যান্স, টাইম আউট কাণ্ডের প্রভাব এবারের এশিয়া কাপেও থাকবে নিশ্চিতভাবে। সাব্বির মিথুন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তৃতীয় দিনের মতো চলছে জাকসু নির্বাচনের ভোট গণনা। 21 কেন্দ্রের মধ্যে এখনো বাকি কেন্দ্রীয় সংসদের 4টির হিসেব। সন্ধ্যার মধ্যে ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের। সময়ের জিনিস সময় না হলে তো আসলে ওই আমেজটা পাওয়া যায় না। এত দীর্ঘ সময় লাগাটা আমার কাছে বিরক্তির। ঘটনাবহুল জাকসু নির্বাচনে নজিরবিহীন বিলম্বে হতাশ শিক্ষার্থী, সাংবাদিক সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সবার চোখে মুখে ক্লান্তি, চরম অব্যবস্থাপনায় ক্ষোভ এবং আশঙ্কাজনক হারে অর্থনৈতিক অঞ্চলে কমছে বিদেশি বিনিয়োগ। উদ্যোক্তাদের আস্থাহীনতাই কারণ, মত ব্যবসায়ীদের। বিগত সরকারের সমন্বয়হীন পরিকল্পনাকে দুষছে বিডা। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।